স্বাগত আরও একবার প্রযত্নে বাংলাদেশ এই আয়োজনে। আপনাদের সাথে আছি আমি তানিয়া হারুন। ক্ষমতাচ্যুত শেখ হাসিনার শাসনামলে বছরের পর বছর এসএসসি ও এইচএসসিতে পাশের হার ও জিপিএ 5 বাড়লেও শিক্ষার্থীদের পাঠদক্ষতা, বিষয়ভিত্তিক জ্ঞান ও বাস্তব প্রয়োগ ক্ষমতায় বড় ধরনের ঘাটতি দেখা গেছে। আন্তর্জাতিক বিভিন্ন অঙ্গনে বাংলাদেশের ডিগ্রির মান অবনমনেরও খবর এসেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় দেখা যায় ডাবল জিপিএ 5 পেয়েও বেশিরভাগ শিক্ষার্থী পাশ পর্যন্ত করতে পারেনি। সাম্প্রতিক বিভিন্ন সমীক্ষায় দেখা গেছে প্রাথমিক পর্যায়ের প্রায় অর্ধেক শিক্ষার্থী পাঠ্য বই ঠিকভাবে পড়তে পারে না। মাধ্যমিক পাশ করেও আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী আমাদের শিক্ষার্থীরা 4.5 বছরের শিখন ঘাটতিতে রয়েছে। বিশ্ব র্যাঙ্কিংয়ে আমাদের বিশ্ববিদ্যালয়গুলোও ভালো জায়গা করে নিতে পারছে না। দেশের 17 বছর ধরে সৃজনশীল শিক্ষা পদ্ধতি চললেও সৃজনশীল ইন্ডেক্সে বাংলাদেশের অবস্থান একেবারে তলানিতে। শুধু তাই নয়, একসময় দক্ষিণ এশিয়ার মধ্যে মেডিকেল শিক্ষায় বাংলাদেশের সুনাম থাকলেও তার ধরে রাখা যায়নি। ওয়ার্ল্ড ফেডারেশন ফর মেডিকেল এডুকেশন বিশ্বের মেডিকেল শিক্ষার মান নিয়ন্ত্রণকারী সংস্থা হিসেবে কাজ করে, কিন্তু বাংলাদেশ এখনও সংস্থাটির অনুমোদন পায়নি। জিডিপির অনুপাতে শিক্ষা খাতে বরাদ্দ নিয়েও নেই কোনো সুখবর। জাতিসংঘ শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থার নির্দেশনা অনুযায়ী শিক্ষা খাতে অন্তত জিডিপির 6% বা বাজেটের অন্তত 20% ব্যয় করা দরকার হলেও দেশে বছরের পর বছর এই বরাদ্দ জিডিপির 2% এবং বাজেটের 12%-এর আশেপাশেই সীমাবদ্ধ। এমন প্রেক্ষাপটে দেশের শিক্ষা খাত সংস্কারে শিক্ষার মান উন্নয়ন, বাজেট বৃদ্ধি সহ 12 দফা এজেন্ডা বাস্তবায়ন করার ঘোষণা দিয়েছে নতুন সরকারের শিক্ষা মন্ত্রণালয়। বিগত সরকারের আমলে শিক্ষায় অনিয়ম, দুর্নীতি সহ নানা কারণে খাদের কিনারে রেখে যাওয়া এই খাতকে পুনরুদ্ধার করে আন্তর্জাতিক মানে উন্নীত করা কতটা চ্যালেঞ্জ? এই প্রযুক্তি বাংলাদেশের আজকের আলোচনায় আজ আমাদের সাথে স্টুডিওতে আছেন বিএনপির সংসদ সদস্য অধ্যাপক সেলিম ভূঁইয়া এবং আছেন গণসাক্ষরতা অভিযানের নির্বাহী পরিচালক রাশেদা কে চৌধুরী। আপনাদের দুজনকেই আজকের আয়োজনে আমন্ত্রণ জানাচ্ছি। রাশেদা কে চৌধুরী, আপনাকে দিয়ে শুরু করতে চাই। প্রতি বছর শিক্ষা খাতে খরচ হয় কয়েক হাজার কোটি টাকা, তারপরেও দেখা যায় যে নিশ্চিত হয়নি শিক্ষার মান কিংবা রয়েছে নানা ধরনের সংকট। এই মুহূর্তে নতুন সরকারের কাছে 13টি চ্যালেঞ্জ রয়েছে, তার মধ্যে উল্লেখযোগ্য আছে শিক্ষক সংকট, উচ্চ শিক্ষায় সরকারি কলেজে একই শিক্ষক দিয়ে উচ্চ মাধ্যমিক ও উচ্চ শিক্ষা দেওয়া, আরো নানা বিষয় নিয়ে বেশ কিছু চ্যালেঞ্জ রয়েছে। আপনার কাছে একটু জানতে চাই, এই 13 চ্যালেঞ্জের মধ্যে আসলে কোনটিকে আপনি স্ট্রাকচার ক্রাইসিস হিসেবে দেখছেন, যা সমাধান না হলে আসলে সংস্কার টেকসই করা সম্ভব না, এবং কি কি চ্যালেঞ্জ রয়েছে? অনেক ধন্যবাদ বিশেষ করে টিভিসিকে আজকের এই আয়োজনের জন্য। শিক্ষা সত্যি কথা বলতে গেলে তো অগ্রাধিকার থেকে ছুটে গিয়েছিল, যেটা আপনি বললেন যে খাদের কিনারে চলে গিয়েছিল। সেখানে আপনারা এটাকে গণমাধ্যমের পক্ষ থেকে আপনারা যে নিয়ে আসতে চেষ্টা করছেন, এর জন্য অনেক ধন্যবাদ। দর্শক শ্রোতাকেও ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাই। একটা বিষয় আপনি যেটা বলেছেন যে এই যে 13টা চ্যালেঞ্জ, আমি তো 13টা বলবো না, আমি বলবো যে 12 দফা এজেন্ডা দিয়েছেন সম্প্রতি 2 মন্ত্রণালয় মিলে। সেটার মধ্যেই কিন্তু অনেক কিছু দিক নির্দেশনা আছে, অনেক কিছু, অনেক চ্যালেঞ্জের এলিমেন্টস যেটা বলি আমরা আছে, ওনারা নিজেরাই স্বীকার করে নিয়েছেন। সবচেয়ে বড় চ্যালেঞ্জ যেটা, সেটা হচ্ছে আমাদের শিক্ষায় ক্রমবর্ধমান বৈষম্য। সর্বস্তরে বৈষম্য বাড়ছে, প্রাথমিক থেকে শুরু করে সর্বত্র। ঢাকা মহানগরীর বিবেকানন্দের মতো স্কুল চিন্তা করলে তা হবে না, আমাদের তো কুড়িগ্রামের ওই চরের স্কুলটার কথা চিন্তা করতে হবে। সেইখানে যে বৈষম্য, সে বৈষম্য হচ্ছে দূর করা রাতারাতি সম্ভব না, কিন্তু লাগাম টানার জন্য এই সরকারের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। দ্বিতীয় যেটা, তাহলে বৈষম্য দূর হবে কিভাবে? তাহলে যেখানে যতটুকু পরিকল্পনা দরকার সব জায়গার জন্য একই রকম হবে না। যেমন সেলিম ভূঁইয়া স্যার যেখান থেকে এসছেন, হোমনা সম্ভবত আপনার কনস্টিটিউয়েন্সি, সেইখানে যেরকম হবে সেখানে তো চ্যালেঞ্জগুলা ধরেন মহানগরীতে সেটা হবে না। সেইভাবে আমরা পরিকল্পনাটা করি কি না, এলাকাভিত্তিক পরিকল্পনা, এবং পরিকল্পনা যদি যথাযথ হয়, তারপরে আপনি যেটা বললেন যে শিক্ষায় বিনিয়োগের ক্ষেত্রে লজ্জাজনকভাবে বাংলাদেশ শুধু দক্ষিণ এশিয়া না, বিশ্বের তলানিতে অবস্থান করছে। অথচ আমাদের দেশ একটা মানব সক্ষমতার দেশ হতে পারত। আমরা বিশাল বিশাল ইনফ্রাস্ট্রাকচারে বিনিয়োগ করেছি, কিন্তু মানব সক্ষমতা বিনির্মাণে বিনিয়োগ করিনি। এই জায়গায় বিনিয়োগের জায়গাটাতেও আমাদের একটা বড় চ্যালেঞ্জ হবে।
কোথা থেকে আসবে এত অর্থের জোগান, যেখানে জ্বালানি দরকার, অনেক খাতেই প্রায় অগ্রাধিকার দিতে হবে। সেই জায়গাতে বাস্তবসম্মত পরিকল্পনা দরকার। আমি যদি এক কথায় বলি যে কোথা থেকে আসবে, তাহলে জিডিপির যে জায়গায় বলছি আমরা অন্তত 5% দিতে, সেখানে 5% না হলেও ধাপে ধাপে অন্তত 4-এ যেতে পারি কিনা, সেখানে শুধুমাত্র নারীর প্রতি সহিংসতার লাগাম টানতে পারলে 2% জিডিপি বাঁচবে। দুর্নীতির লাগাম টানতে পারলে টিআইবির হিসাব মতে আরও 2% জিডিপি বাঁচবে। যদি তাই হয়, ওই সব জায়গার থেকে আমাদের কিন্তু দৃষ্টি দিতে হবে। যেটা দেখেছি এই সরকারের একটা বড় এজেন্ডা, বড় চ্যালেঞ্জ, দুর্নীতি, সীমাহীন দুর্নীতির লাগাম টানা এবং নারীর প্রতি সহিংসতার লাগাম টানা, দুটোই প্রায়োরিটি এজেন্ডার মধ্যে আছে। আমি বলবো সেই জায়গার থেকে যদি এখন যে চ্যালেঞ্জটা আগামীতে আসছে, সেটা হলো বৈষম্য দিয়ে শুরু করেছিলাম, যে শিক্ষার মানেও তো বৈষম্য। কার মান, কিসের মানের কথা বলছি? আপনি তো বললেন বিশ্ববিদ্যালয়ের কথা, আপনি তো বললেন র্যাঙ্কিংয়ে পাচ্ছে না, কিন্তু এখানে কি আমার গ্রামের ছেলেটা আছে, গ্রামের মেয়েটা আছে? এই জায়গাটাতে বৈষম্য, যেটাকে আমরা বলি ইকুইটি ইন কোয়ালিটি, যে প্রতিশ্রুতি নিয়ে বর্তমান সরকার ক্ষমতায় এসছেন, সমতা, ন্যায্যতা, মানবাধিকার, এই 3টা জায়গা থেকে যদি দেখি, তাহলে কিন্তু ওখানেই চ্যালেঞ্জগুলো নিহিত এবং ওই চ্যালেঞ্জগুলো উত্তরণের জন্য পরিকল্পনা করতে হবে। জি, অধ্যাপক সেলিম ভুঁইয়া, একই প্রসঙ্গে আপনার কাছে রাশেদা কে চৌধুরী যেমনটা বলছিলেন যে নতুন সরকারের সামনে শিক্ষা খাতে যে 13টি চ্যালেঞ্জ রয়েছে, তার মধ্যে বৈষম্য দূর করা একটি বড় ধরনের চ্যালেঞ্জ হতে যাচ্ছে। এই চ্যালেঞ্জ দূর করতে আসলে আপনাদের পক্ষ থেকে কি কি পরিকল্পনা রয়েছে একটু জানতে চাই। সেই সাথে জানতে চাই, গত 17 বছরে এসএসসি এবং এইচএসসিতে জিপিএ 5 বেড়েছে, কিন্তু একই সময় আমরা দেখেছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় ডাবল জিপিএ 5 অর্থাৎ গোল্ডেন পাওয়া শিক্ষার্থীও পাশ করতে পারছে না। এমনকি বলছিলাম আন্তর্জাতিক র্যাঙ্কিংয়ে আমাদের বিশ্ববিদ্যালয়গুলোর অবস্থানও সন্তোষজনক নয়। এমন বাস্তবতায় নতুন সরকার যখন 12 দফা এজেন্ডা দিয়েছে, কি মনে করছেন এই পুরা মূল্যায়ন পদ্ধতিতে পুনর্গঠন প্রয়োজন? কাঠামোগত কোন কোন পরিবর্তন আসলে সবচেয়ে বেশি অগ্রাধিকার দেওয়া জরুরি? ধন্যবাদ আপনাকে। যেটা আমাদের সদ্য আপাও যেটা দিয়ে আরম্ভ করেছিল, বৈষম্য দূর করা, এবং আপনি আমাকে প্রশ্ন করেছেন বৈষম্য দূর করার বিষয়টি। আসলে বৈষম্য দূরের বিষয়টি তো আমাদের প্রথম থেকে এটা চলে আসছে। এখানে সরকারি বেসরকারি যে শিক্ষা ব্যবস্থা, এটাই প্রথম থেকে আপনার বৈষম্য আরম্ভ করে দিয়েছে আমাদেরকে। কারণ এখানে বাংলাদেশের প্রায় 97% শিক্ষা পরিচালিত হয় বেসরকারি পর্যায়ে, 3% হলো সরকারি পর্যায়ে। আমরা কিন্তু এই 3%-এর উপর গুরুত্ব দিচ্ছি। এই 97% যারা আমরা শিক্ষা ব্যবস্থা ধরে রাখছি, আমাদের উপর সেই গভর্নমেন্ট সেভাবে, আমি মনে করি যে সরকারই আসুক, এই সরকারের কথা আমি বলছি না, যে পক্ষপাতিত্বমূলক দৃষ্টিকোণ থেকে তারা বিচার করে। তাদের মধ্যে আপনার যে সমতার বিষয়টি যেটা আপনি বলছেন, সেটা তারা দেখে না। এবং আমরা বারবার বলছিলাম, এই যে জিপিএ 5-এর বিষয়টি যখন এটা চালু হয়, তখন আপনার 500 প্রশ্ন, এই 500 প্রশ্নের ভিতরে পড়লেই ওগুলি আসবে, এবং তখনই কিন্তু শিক্ষা ব্যবস্থাটা ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে গিয়ে যাওয়া হয়েছিল। আমরা সেটার প্রতিবাদ করেছিলাম যে এই যদি হয় শিক্ষা ব্যবস্থা, তাহলে তো ছাত্ররা আর বই পুস্তক পড়বে না, তারা ওই 500 এটা নকল করেই হোক আর যেভাবে হোক মুখস্থ যদি করতে পারে ভালো, আর যে মুখস্থ না করতে পারে, যেহেতু এই 500-র মধ্যেই পরীক্ষা আসছে, তখন তারা আপনার সেটা নকলের একটা ব্যবস্থা করা হতো, অথবা আপনার শ্রেণীকক্ষে ইনভিজিলেটর যিনি থাকেন, তিনি তাকে আপনার কন্ট্রোল করে সেটার একটা ব্যবস্থা করা হতো ছাত্রছাত্রীদেরকে, যে আমাদের ছাত্রছাত্রীরা এই রুমে পড়বে, আপনি তাদেরকে বলে দিবেন, এই জন্য আপনাকে এই সুযোগ সুবিধা দেওয়া হবে। এবং সেখানে আপনার যারা গভর্নিং বডি বা ম্যানেজিং কমিটিতে যারা থাকতেন, তারাও এটার মধ্যে সম্পৃক্ত থাকতেন, এবং তারা কিভাবে পাশের হার বাড়ানো যায়, জিপিএ 5 বাড়ানো যায়, সেই ব্যাপারে তারা এখানে একটা আপনার দুর্নীতির আশ্রয় নিত বলে আমরা তখন দেখেছি। তো সেটা এই জিপিএ 5 যখন আরম্ভ হয়, তারপরে এটা চলতেই থাকে, এবং এক পর্যায়ে এসে ছাত্রছাত্রীরা বই পুস্তক না পড়েও আপনার জিপিএ 5 পেয়ে যাচ্ছে। দেখা যাচ্ছে যে একটা ছাত্র পরীক্ষা দেয় নাই, কিন্তু রেজাল্ট আসছে সে জিপিএ 5 পেয়েছে। আসলে যে ছাত্র পরীক্ষার হলে যায়নি। কারণ কি? কারণ ওই যে ব্যবস্থাটা ছিল, সেই ব্যবস্থাটা অগোছালো ছিল, এবং এটার উপর কোনো নিয়ন্ত্রণ ছিল না।
আপনি ঢাকা বোর্ডের একটা উদাহরণ যদি আমরা বলি, যে কয়েক বছর আগে সেটা আপনারা পত্রপত্রিকায় দেখেছেন, ঢাকা বোর্ডের একজন কন্ট্রোলার, ওনার নাম আদিত্য, সে একটা কলেজের প্রফেসর, সেই ভদ্রলোক জিপিএ পাস বিক্রি করেছিল। এবং এই পদে থেকে, পরীক্ষা নিয়ন্ত্রকের পদে থেকে যদি আপনার একজন ভদ্রলোক এই জিপিএ পাস বিক্রি করে, তারপরে তার পানিশমেন্ট কী দিয়েছিলাম আমরা, তাকে ফরিদপুর রাজেন্দ্র কলেজে বদলি করে দেওয়া হয়েছিল। কিন্তু এটা কি তার পানিশমেন্ট হওয়া উচিত ছিল? তার তো আরও বড় ধরনের পানিশমেন্ট হওয়া উচিত ছিল, সেটা করে নাই। এবং সেখান থেকে সে বেঁচে গিয়েছে এবং কয়েক লক্ষ টাকা সে সেখানে জিপিএ পাস বিক্রি করে সে আর্ন করেছে অবৈধভাবে। এইটার সুপারভিশনটা আমাদের ছিল না। এবং আমরা যখন আপনার 2008 থেকে 2014 পর্যন্ত যদি হিসাব করি, সেখানে দেখা যেত যে পরীক্ষার কন্ট্রোলার যখন পরীক্ষার খাতা বন্টন করতেন, তখন শিক্ষকদেরকে তারা আপনার আগে একটা বক্তব্য রাখতেন যে কিভাবে খাতাগুলি তারা মূল্যায়ন করবে। সেখানে বলা হতো যে ছাত্রের খাতায় যাই লেখা থাকুক না কেন তাকে পাস করাই দিতে হবে, তাকে আপনাকে নাম্বার দিতে হবে। এখন ছাত্রের খাতা সে যদি লিখে 1973 সনের খুব সম্ভব বোর্ডে, কুমিল্লা বোর্ডে একটা প্রশ্ন ছিল যে ক খ গ ঘ ও দিয়ে জীববিজ্ঞান প্রশ্ন, পদার্থবিদ্যা, রসায়ন, এরকম ক খ গ ঘ দিয়া হইতো আর কি। তো এখন ওইখানে একটা প্রশ্ন ছিল যে উদ্ভিদ আমাদের কি কাজে লাগে, এটার নাম্বার ছিল 2। এখন ওই ছাত্র মানে আমার ভগ্নিপতি ইনভিজিলেটর ছিল আপনার, ওই খাতা মূল্যায়ন করতেন। তা আমি এই কৌতূহলবশত ওই খাতাটা দেখলাম যে উনি কীভাবে মার্কিংটা করতেছে। তো সেখানে দেখলাম যে ছাত্র লেখছে পুরো খাতায়, কারণ সে দেখছেন যে পরীক্ষার হলে সে কিছুই পারে না। তো ইনভিজিলেটর তিনি বলছেন যে তুমি লিখো না কেন। তখন সে বারবার বিরক্তবোধ মনে করে সে তখন লিখলেন, পুরো খাতায় গরুর রচনা লেখা আরম্ভ করলো। এবং সে লিখলো এভাবে যে উদ্ভিদ আমাদের অনেক উপকারে আসে, যেমন গরু এক প্রকার উদ্ভিদ, গরুর 2টি শিং আছে, 2টি কান আছে। মানে গরুর রচনাটা মনে হয় তার মুখস্থ ছিল। এখন ইনভিজিলেটর আর তার দিকে মনে করছে সে তো লিখতে আসে, সে গরুর রচনাটাই লিখলো। এখন গরুরও যে উদ্ভিদ বানানো হলো, এটার মধ্যে কিন্তু এখন এই সিস্টেমে কিন্তু বলা হচ্ছে ছাত্রের খাতায় যাই লেখা থাকুক না কেন আপনি নাম্বার দেন। তাহলে ওই যে গরুরে উদ্ভিদ বানাইছে ওইখানে কিন্তু নাম্বার দিতে হচ্ছে। এই প্রক্রিয়ায় আমাদের শিক্ষা ব্যবস্থাটাকে ধ্বংস করে দিয়ে গেছে। এখন এই সময়ে যারা ছাত্র ছিল তারা এখন এসে শিক্ষক হয়েছে, তারা জিপিএ পাস পাওয়া শিক্ষক। এখন শিক্ষক হয়ে গিয়ে সে ওই যে বই পুস্তকের যে পড়ার ভিতরে, সেহেতু আপনার বইয়ে কি আছে সেটা ভালোভাবে সে জানতেন না। এখন সে শিক্ষক হয়ে গিয়েছে। সে শিক্ষক হয়ে যাওয়াতে তার কাছে আপনি কোয়ালিটি এডুকেশন যদি চান, তাহলে আপনাকে কোয়ালিটি টিচার থাকতে হবে। কারণ সুশিক্ষা অর্জন করতে হলে সুশিক্ষকের প্রয়োজন। আমরা এভাবে বলি শিক্ষা জাতির মেরুদণ্ড, আসলে বাস্তবে কিন্তু শিক্ষার দিকে আপনার অনেক বড় বড় রাজনৈতিক নেতা আছে, আপনি জিজ্ঞাসা করলে বলবে যে আমি একসময় শিক্ষক ছিলাম। এই কথাটা বলে যখন আমরা শিক্ষকদের মিটিংয়ে তাদেরকে আমন্ত্রণ জানাই, তখন এসে বলে যে আমি কিন্তু শিক্ষক ছিলাম, একটা হাততালি পরে। তো শিক্ষক থেকে আপনি চলে গেলেন কেন, এই প্রশ্নটা কে করবে তাকে? ওই রাজনৈতিক নেতাকে তো এই প্রশ্ন করার সাহস অনেকের নাই। কিন্তু আসলে শিক্ষা নিয়ে আমরা সবসময় আপনার এটা মানে শিক্ষার প্রতি অবহেলা আমরা করে আসছি। যারা দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি তারাও শিক্ষার প্রতি অবহেলা করছে, যার জন্য আমাদের এই এডুকেশনটা, কোয়ালিটি এডুকেশন আমাদের আসছে না। এবং কোয়ালিটি এডুকেশন আরেকটা বিষয় হলো আপনার শিক্ষা খাতে খরচ হয় কয়েক হাজার কোটি টাকা। আপাত শিক্ষা মন্ত্রণালয় চালিয়েছেন, উনি জানেন। এই যে কয়েক হাজার কোটি টাকা শিক্ষা খাতে বাজেট দেওয়া হয়, এটা জানেন? এটা কি শিক্ষার জন্য বাজেট দেওয়া হয়? এটা হলো আমলাদের প্রশিক্ষণের জন্য বাজেট দেওয়া হয় সবচেয়ে বেশি। এবং আমলারা এই টাকাটা যখন আপনার কয়েক হাজার কোটি টাকা বাজেট হয়, এই বাজেটে মনে করেন প্রশিক্ষণ খাতে একটা বিরাট অঙ্ক থাকে। এই প্রশিক্ষণ কারা দেয়? প্রশিক্ষণ দেয় শিক্ষা মন্ত্রণালয়ের সচিব, শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব, জয়েন্ট সেক্রেটারি। তারা ওখানে প্রশিক্ষণ দিতে যায়, নিজের ডিউটি বাদ দিয়ে তারা প্রশিক্ষণের প্রতি বেশি নজর দেয়, কারণ ওখানে একটা ভালো খাম দেয়। ওই যখন নাকি একটা ক্লাস নেয় 45 মিনিটসের বা 50 মিনিটসের একটা ক্লাস নেয়, অনেকে একটা ভালো খাম দেয়, অনারিয়াম দেয়, সেটার প্রতি তাদের ঝোঁক বেশি। এখন আপনি প্রশিক্ষণ দিলেন, এবং প্রশিক্ষণ কিন্তু বিদেশেও প্রশিক্ষণ দেওয়া হয়, শিক্ষকদের জন্য প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়। কিন্তু শিক্ষকদেরকে প্রশিক্ষণের ব্যবস্থা না পাঠিয়ে সেখানে আমলারা প্রশিক্ষণের জন্য যায়। এখন আপনি এডুকেশন সেক্টরে একটা প্রশিক্ষণের জন্য শিক্ষকদেরকে বলা হয়েছে, সেখানে দেখে গেছে শিক্ষকের সংখ্যা কম, আমলাদের সংখ্যা বেশি। এখন প্রশিক্ষণ থেকে এসেই উনি কিন্তু প্রশিক্ষণ দিয়ে আসলেন কিভাবে এডুকেশনের মানটাকে বাড়ানো যায়, কিন্তু এখানে এসে সে কী করলো,
বন মন্ত্রণালয়ে ট্রান্সফার হয়ে চলে গেল। প্রশিক্ষণ কিন্তু দিয়ে আসলো, একটু মনে করেন চায়না থেকে দিয়ে আসলো বা আমেরিকা থেকে দিয়ে আসলো, এসে সেটা সে কোথায় ব্যবহার করতে হয় এখন? বাঘের উপর, ভল্লুকের উপরে, শিয়ালের উপরে, কারণ উনি তো বন মন্ত্রণালয়ে বদলে হয়ে চলে গেছে। তাহলে এই প্রশিক্ষণটা লাভ হলো কি? বেনিফিট কি শিক্ষায় পেয়েছে? এদেশের শিক্ষকরা পেয়েছে? এদেশের ছাত্ররা কি এই বেনিফিটটা পেলো? তারা যে এই যে প্রশিক্ষণের নামে আপনি বিদেশ ঘুরে আসলেন, এটার মধ্যে কোনো মনিটরিং নাই। কারণ শিক্ষা মন্ত্রণালয়ে যদি যারা বারবার যারা মন্ত্রী হয়, তারাও কিন্তু আমলাদের খপ্পরে পড়ে যায়, তাদেরও মানে আমলাদের বাইরে তাদের কিছু করার সুযোগ থাকে না। এটা আমরা প্র্যাকটিক্যাল ফিল্ডে যেটা দেখে আসছি আর কি। সেই জন্য আমি মনে করি যে আমাদেরকে এগুলির দিকে নজর দিতে হবে, এবং কোয়ালিটি এডুকেশন ছাড়া, আপনার কোয়ালিটি টিচার ছাড়া কোয়ালিটি এডুকেশন আসবে না। আপনি ওই জিপিএ পাস পাওয়া ওই শিক্ষক, উনি তো শিক্ষা ইয়াতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় 5 নম্বরই পায়নি, উনি আমার ছাত্রকে কী পড়াবে? তো সেই জন্য আমি মনে করি এটা আরেকটা বিষয় আপা বলেছেন যে অঞ্চলভিত্তিক যে পরিকল্পনাগুলো, এখন গ্রামের একটা ছেলে তার যে আপনার এই সমতাটা এই এডুকেশনের, সেটা কিন্তু শহরের বিকারুন্নেসা স্কুলের একটা মেয়ের সাথে তার কিন্তু আমরা মিলাইতে পারছি না। কারণ এখানে যে সে টিচার পাচ্ছে, সেটা কিন্তু আপনার গ্রামে ওই মানের টিচার নাই। এই বিষয়গুলি আমাদের দেখা দরকার, এবং সেই জন্য শিক্ষকদেরকে একটা জাতীয় পৃথক বেতন স্কেল আমি মনে করি প্রয়োজন তাদের জন্য। কারণ তারা যদি বিশ্ববিদ্যালয়ে আপনি পাঠদান করলে আপনি যেই বেতন পাবেন, আপনি যদি এলাকার গ্রামের প্রাইমারি স্কুলে অথবা হাই স্কুলেও যদি পড়ান, তাহলে আপনাকে আপনার যোগ্যতা অনুযায়ী স্কেল দেওয়া হবে। সেটা আপনি প্রাইমারিতে পড়ান আর আপনি বিশ্ববিদ্যালয়ে পড়ান, তখন কিন্তু ওই বিশ্ববিদ্যালয়ে একটা ভালো মেধাবী ছাত্র এই পেশায় আসার জন্য আকৃষ্ট হবে। এখন হয় না কেন? শিক্ষকতার পেশার কোনো আপনার মর্যাদা নাই, এর কোনো আর্থিক সচ্ছলতা নাই, চাকরির কোনো সিকিউরিটি নেই, যে কোনো সময় তার চাকরি চলে যেতে পারে। চাকরিটা হলো ম্যানেজিং কমিটি, গভর্নিং বডি, তারা যখন তখন একটা শিক্ষককে আপনার স্কুল থেকে কলেজ থেকে ছাঁটাই করে দিতে পারে। এই চাকরির নিরাপত্তা নাই বলে, আর্থিক সচ্ছলতা নাই বলে এবং সামাজিক মর্যাদা নাই বলে মেধাবীরা এই পেশায় আকৃষ্ট হতে চান না। তো মেধাবীরা যদি আপনি এই পেশায় না নেন, তাহলে আপনার এডুকেশনটা আপনি বেটার এডুকেশন কীভাবে দিবেন? তো সেই জন্যই আমাদের শিক্ষা ব্যবস্থা হযবরল অবস্থা, এবং এটা ধ্বংসের প্রায় শেষ কিনারে। এখন আমি আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেব যেভাবে শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজানোর জন্য পরিকল্পনা করেছেন, আমি আশাবাদী যে ওনার এই পরিকল্পনা যদি বাস্তবায়ন করা যায়, তাহলে আমরা আমাদের আগের অবস্থা থেকে ফিরে আসতে পারবো বলে মনে করি। জি নিশ্চয়ই। অধ্যক্ষ সেলিম ভুঁইয়া যেমনটা বলছিলেন, শিক্ষকদের স্যালারি নিয়ে উনি সেই প্রসঙ্গটা তুলে ধরেছেন। রাশিদা চৌধুরী, আপনার কাছেও এই বিষয়ে আমার প্রশ্ন আছে যে শিক্ষকদের আসলে সেই স্যালারির যে বিষয়টি নিয়ে উনি কথা বলছিলেন, সেই বিষয়টি নিশ্চিত করা গেলে তারা হয়তো অন্য পেশায় নিযুক্ত থাকবেন না, যেটা নিয়ে আসলে তাদের মধ্যে আমরা অগ্রাধিকার পেতে দেখেছি। অন্য শিক্ষকতার পাশাপাশি অন্য পেশায়ও যুক্ত আছেন। এই বিষয়টি নিয়ে আসবো, একটি বিরতি নিয়ে ফিরছি। প্রজন্ম বাংলাদেশে আজকের আয়োজনে এই মুহূর্তে একটি বিরতি নিচ্ছি, সঙ্গে থাকুন। আমন্ত্রণ আরও একবার প্রজন্ম বাংলাদেশে। রাশিদা চৌধুরী, আপনাকে দিয়ে এবারে শুরু করতে চাই। যেমনটা বিরতির আগে আপনার কাছে বলছিলাম যে শিক্ষকতার পাশাপাশি আমরা দেখেছি অনেক শিক্ষক অন্য পেশায়ও যুক্ত থাকেন, কিংবা ব্যবসা কিংবা বিভিন্ন ক্ষেত্রে আমরা দেখেছি তাদের সম্পৃক্ততা রয়েছে। সেই ক্ষেত্রে আসলে শিক্ষাদানে কোনো প্রভাব পড়ার কোনো শঙ্কা থাকে কিনা? অবশ্যই থাকে, কারণ তাদের তো শ্রেণীকক্ষে পঠন পাঠনটাই তাদের প্রধান কাজ হওয়া উচিত। সেখানে শ্রেণীকক্ষের ভেতরে থাকা, তাদের শিক্ষার্থীরা সন্তান তুল্য সেখানে করা। কিন্তু দুটো বিষয় আছে এখানে। একটা হচ্ছে তারা স্বেচ্ছায় বাইরে অনেক কাজ করান, আর কিছু কাজ কিন্তু তাদের উপরে চাপিয়ে দেয়া হয়, তাদেরকে অনেক কাজ করতে হয়। আপনি একজন প্রধান শিক্ষককে কিন্তু প্রায়ই পাবেন না তার স্কুলে, তিনি সদরে গেছেন, এবং সদরে কী জন্য গেছেন? এই রিপোর্ট দিতে বা এই কাজে ওই কাজে। তারা এত ধরনের বাইরের কাজে তাদের ব্যস্ত থাকতে হয় যে শ্রেণীকক্ষে তাদের যে কর্মঘণ্টাগুলো সেগুলো কিন্তু কমে আসে। ফলে এটা তো প্রভাবিত হয়। এমনকি ইলেকশনের সময় তো তাদেরকে আমরা ডিউটিতে দিয়ে দিই, তো তাদের অনেক কাজ করতে হয়। এবং এটা আমাদেরকে যেটা বলা হয়, আমরা সবসময় দাবি করেছিলাম যে শিক্ষকদের কাজের চাপ কমিয়ে বাইরের এটা ভেতরে যাতে সময় দিতে পারেন সেই ধরনের একটা পরিবেশ পরিস্থিতি তৈরি করা। বলা হয়েছে যে শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের যে বিশাল নেটওয়ার্ক, সেটা তো শিক্ষকরাই, তাদেরকে দিয়েই সম্ভব গ্রামে গঞ্জে প্রত্যন্ত অঞ্চলে পৌঁছানো। কিন্তু এটা অন্যান্য মন্ত্রণালয়ের আছে, সেটা হলো স্থানীয় সরকার মন্ত্রণালয়ের আছে, মহিলা বিষয়ক মন্ত্রণালয়ের আছে, তাদেরকে দিয়েও তো এইসব কাজ করানো যেতে, শিক্ষকদেরকে বাইরে না গিয়ে। আরেকটা যেটা দুঃখের সাথে বলতে হয়
বেতন ভাতা মর্যাদার দাবিতে শিক্ষকদের রাস্তায় নামতে হয়, এটা আমাদের জন্য খুবই দুঃখজনক। তাদের উপরে জল কামানো ছড়া হয়, এই ধরনের বিষয় যে ন্যায্য দাবিতে তারা মাঠে নামলে তাদেরকে মানে হেনস্থা করারও একটা প্রবণতা আছে। তো আমরা যদি শিক্ষকদেরই মর্যাদা যদি না দিতে পারি তাহলে তো আমাদের শিক্ষার্থীরাও শিখবে না। সেক্ষেত্রে তো শিক্ষামন্ত্রী আশ্বস্ত এবার করেছেন যে এবার কোনো আন্দোলনে শিক্ষক আর নামতে হবে রাজপথে না, নামতে এটাই হবে না। আশা করব যে তাদের ওই দাবিতে যে আসলে দেখেন সব ধরনের মেগা স্ট্রাকচারকে আমরা তো যত্ন করে বিনিয়োগ করি, রক্ষণাবেক্ষণ করি, কিন্তু মানব সক্ষমতা বিনির্মাণের সবচেয়ে বড় হাতিয়ার বলবো যারা, সবচেয়ে বড় এলিমেন্ট যারা, তারা হলেন শিক্ষক। তাদেরকে যদি আমরা গুরুত্ব না দিই তাহলে তো হবে না। শ্রেণীকক্ষে পঠন পাঠনও সাফার করবে, বাইরেও আমাদের নতুন প্রজন্মের জন্য এটা ভালো হবে না। এবং সেখানে আরেকটা বিষয় উনি একটু টাচ করেছেন অধ্যক্ষ সেলিম ভূঁইয়া সাহেব, সেটা হলো যে তাদের যে বিভিন্ন ধরনের শিক্ষা ব্যবস্থা তো আছে, কিন্তু তারপরেও বিষয়ভিত্তিক, মাধ্যমিকে বিষয়ভিত্তিক শিক্ষক নাই। আপনি যে বললেন যে আত্মহত্যা করে মানে মেয়েরা এই করে, সাবজেক্ট টিচার নাই। প্রত্যন্ত অঞ্চলে গিয়ে দেখেন এসএসসি পরীক্ষা দিবে, সেখানে ইসলামিয়াতের টিচার ইংরেজি পড়াচ্ছেন। এই যে বিষয়ভিত্তিক টিচারও কিন্তু নাই। শিক্ষক সংকট একটা বিশাল চ্যালেঞ্জ আমাদের। সেখানে তো শিক্ষা শিক্ষার মান ব্যবস্থায়। নিয়ে আসলে প্রশ্ন থাকারই প্রশ্ন কথা। তোলা, ঠিক। জি, এই বিষয়টির সাথে আরেকটু আপনার কাছে জানতে চাই রাশেদা কে চৌধুরী, শিক্ষার্থীদের নিয়ে আপনি কথা বলছিলেন। আমরা দেখেছি শিক্ষার্থীরা এখন স্কুল শিক্ষার্থী বলেন কিংবা ইউনিভার্সিটির শিক্ষার্থীরা যারা আসলে পরবর্তীতে গবেষণার সাথে সম্পৃক্ততা থাকে, গবেষণায় শিক্ষার্থীরা পিছিয়ে কেন? আমরা বেশ কিছু আর্টিকেল বলেন কিংবা বিভিন্ন প্রতিবেদনেও দেখেছি তারা এখন এই নানা কয়েক বছরে তারা পিছিয়ে পড়েছে। এই কারণটা আসলে কি মনে হয় আপনার কাছে, প্রধান কারণ কি? প্রধান একটা কারণ যেটা যে উনি যেটা একটু টাচ করেছিলেন, যে বা আপনিও বলেছিলেন যে আমাদের যে কারিকুলাম যেটা, সেটা ওইভাবে আকর্ষণীয় না। যদি স্কুল পর্যায় থেকেই যদি বাচ্চারা শেখে যে একটা মানে নিজেদের মতো করে নিজের বিদ্যা বুদ্ধি খাটিয়ে যতটুকু তার দক্ষতা সে অর্জন করেছে স্কুলের ভেতরে একটা আর্টিকেল লিখবে, ওই বিষয়গুলো নাই। আমাদের সময় তো দেয়াল পত্রিকা বের হতো, এখন কি আছে সেলিম ভাই? সেগুলো নাই। দেয়াল পত্রিকা বের করতো শিক্ষার্থীরা, ওইগুলোর মধ্য দিয়েই তো গবেষকের দৃষ্টিভঙ্গিটা ডেভেলপ করে, সেটা তো নাই। এখন তো আরও একটা আইটির জমানা এসে এখন সব তো গুগল বেসড হয়ে যাওয়ায় এখন শিক্ষার্থীদের মধ্যে খুব দ্রুত চট করে একটা কিছু জেনে নেওয়ার একটা প্রবণতা, এবং জেনে যায় তারা ভুল হোক শুদ্ধ হোক। কিন্তু এই যে একটা মৌলিক গবেষণায় কাজ করবে, সেটার কিন্তু একটা হচ্ছে সুযোগ পরিবেশ পরিস্থিতি নাই, আরেকটা কিছু হচ্ছে কিন্তু কোনো প্রণোদনাও নেই। গবেষণায় আমরা কোনো দিন ভালো বিনিয়োগ করিনি, শিক্ষা গবেষণায় বিশেষ করে। অথচ দেখেন কৃষি গবেষণায় বিনিয়োগ করে আমরা কিন্তু বাংলাদেশে অনেক ভালো ফল পেয়েছি। শিক্ষা গবেষণা সবসময় অবহেলিত থেকেছে। জি, অধ্যক্ষ সেলিম ভূঁইয়া, রাশেদা কে চৌধুরী বলছিলেন কারিকুলাম নিয়ে কিংবা শিক্ষা ব্যবস্থা নিয়ে, তিনি বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পয়েন্ট নিয়ে কথা বলছিলেন। একটু জানতে চাই, বিশ্বের প্রায় সব দেশেই প্রাথমিক পর্যায়ে একমুখী শিক্ষা ব্যবস্থা প্রচলিত, ব্যতিক্রম বাংলাদেশে। এমনকি শিক্ষায় বারবার এই যে শিক্ষাক্রম পরিবর্তনের যে বিষয়টি আসছে সিলেবাসের ক্ষেত্রে, কারিকুলামের ক্ষেত্রে, আমরা এই জন্য আন্তর্জাতিক মান থেকেও পিছিয়ে পড়েছি, এমনটাও নানা বিশ্লেষকরা বলছেন। আসলে একমুখী শিক্ষা ব্যবস্থা বাস্তবায়নের বাধাটা আসলে কোথায়? ধন্যবাদ আপনাকে। এখানে একমুখী শিক্ষা ব্যবস্থার জন্য যে পরিকল্পনা আমাদের করা উচিত সেটা আমরা করতে পারছি না। আর এখানে আপনার যেই কারিকুলামটা আমাদের, সেই কারিকুলামটা গতানুগতিক কারিকুলাম। এখানে জেনারেল লাইনে যদি আপনি এখন MA পাস করে বেকার সমস্যা বাড়াবেন, চাকরি কিন্তু বেকার সমস্যা দূর হবে না। আপনি জেনারেল লাইনে BA পাস করলেন, কি করবে সে? BA পাস করে বেকারই থাকছেন। সেই জন্য আমাদের এই প্রয়োজন হলো আপনার টেকনিক্যাল এডুকেশনটার উপর জোর দেওয়া। এই টেকনিক্যাল এডুকেশনের প্রতি আমাদের মানে আমরা মূল্যায়ন করছি না, এবং আমাদের এই কর্মমুখী শিক্ষাটা, এটা আসলে আমাদের যারা অভিভাবক তারাও কিন্তু জানে না। এই কর্মমুখী শিক্ষাটা লাভ করলে যে তার সন্তান এই আপনার ছাত্র অবস্থায় যে সে তার একটা আর্নিং সোর্স সে ইচ্ছা করলে বাইর করে আনতে পারে, সেটা ওনারও জানা নেই। আর উনি মনে করে, অনেক অভিভাবক মনে করে, অনেকে সচেতন না এই জন্য
আমি সম্মানিত অভিভাবকদের দৃষ্টি আকর্ষণ করে বলবো যে এটা ওনারা কিছু মনে করবে না, কারণ আপনি জেনারেল লাইনে বিএ পাস এমএ পাস করে আপনার সন্তান চাকরি পাবে না। এবং আমরা দেখি যে অনেকে ব্যানগাড়ি চালায় বিএ পাস করে, অনেকে বিভিন্ন রকমের তারা এমন সমস্ত কাজ করতে হয়। তাহলে এই যে একজন আপনার কৃষক তার জমি বিক্রি করে তার সন্তানকে বিএ পাস করালো এমএ পাস করালো, তারপরেও দেখা যায় যে তার সন্তানকে চাকরির খোঁজ নেওয়ার জন্য ঢাকা শহরে আপনার মেসে থাকার জন্য সে আবার জমি বিক্রি করতে হয়। তাহলে এই শিক্ষা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে, এবং এই শিক্ষা থেকে যতদিন আমরা বেরিয়ে না আসতে পারবো ততদিন পর্যন্ত আমরা সার্টিফিকেট অর্জন করতে পারবো, কিন্তু বেকার সমস্যা আমরা দূর করতে পারবো না। এবং দেশে বেকারত্বের হার এই মুহূর্তে 4.63%, এবং কর্মহীন আছে 27.4 লাখ। সেটি আসলে বেশ শঙ্কার একটি বিষয়। হ্যাঁ, এটা এই একটি সংখ্যা সংখ্যার আরো বিষয়। আরো বাড়বে। সুতরাং এখান থেকে যে বিষয়টি আমি বললাম যে আপনার কর্মমুখী শিক্ষা যদি আমরা চালু করি, এবং এটা স্কুল লেভেলে চালু করতে হবে। যেমন আপনি মনে করেন আপনার একেবারে প্রাইমারি লেভেলে যদি আপনি ভাষা শিখান, চাইনিজ ভাষা শিখান, আপনি ফ্রেঞ্চ ভাষা শিখান, এই ভাষাগুলি যদি শিখান আপনি দেখবেন। এবং আইসিটি সেক্টরে মনে করেন আপনি দেখেন অনেক ছেলে আমার গ্রাম এলাকায় দেখবেন যে সে তার পিতামাতাকে সাহায্য করছেন, ওই যে ফেসবুকে বিভিন্ন অ্যাপস চালু করে সেখান থেকে সে কিন্তু আর্ন করতেছে। হ্যাঁ, কিন্তু তার কিন্তু মেধা আছে, কিন্তু তাকে আমরা গাইডলাইন দিতে পারছি না। সুতরাং এগুলি যদি আমরা স্কুলের পাঠ্য বইয়ে যদি আমরা চালু করি, আমরা কারিকুলামের মধ্যে যদি অন্তর্ভুক্ত করি, তাহলে আমরা এই বেকার সমস্যাটা আমরা সমাধান করতে পারবো। এবং এখান থেকে আমি মনে করি যে এবার আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেব, আমরা শিক্ষকরা ওনার সাথে কয়েকবার মিটিং করেছি, সমাবেশ করেছি, সেখানে উনি আমাদেরকে কিছু গাইডলাইন দিয়েছেন, নির্দেশনা দিয়েছেন। আমরা আশা করব যে এই যে সমস্যাগুলি সেটা থেকে আমরা বের হয়ে আসতে পারবো। কিন্তু ওনার এই যে গাইডলাইনগুলি সেটাকে আমরা বাস্তবায়নের জন্য মাঠ পর্যায়ে আমাদেরকে কাজ করতে হবে। উনি পরিকল্পনা দিলেন, কিন্তু বাস্তবায়নটা আমরা করতে হবে ফিল্ড লেভেলে। সেই বাস্তবায়নটা করার জন্য আমাদের কাজ করতে হবে। আর আরেকটা বিষয় দেখেন যে আপা বলছেন যে বিষয়টি, যে আমাদের শিক্ষকরা নির্ধারিত সময়ের বাইরে তারা কাজ করতে হয়, কারণ তাদের ফ্যামিলি পরিচালনার জন্য প্রতিষ্ঠান থেকে যে আপনার টাকাটা পাওয়া হয় বেতন হিসাবে যেটা পায়, সেটা দিয়ে তার ফ্যামিলি মেনটেন অনেক সময় হয় না। সেই জন্যই কিন্তু সে অতিরিক্ত পরিশ্রম করে বেতন ভাতার জায়গাটাও আসলে সমস্যা। এই জন্য আমি পৃথক বেতন স্কেলের কথা বলছি। এখানে দেখেন অনলাইনে আপনার বলা আছে বোর্ড অফিসের একটা কাজ, যেটা অনলাইনে কিন্তু পাঠিয়ে দেওয়া হয়েছে, সেই আনসারটা আবার অনলাইনে করতে পারে, জমা দিতে পারে অনলাইনে। কিন্তু আমাদের দেশের যে একটা প্রবণতা, কর্তা ব্যক্তিদের যে প্রবণতা, সেখানে তার সাথে দেখা না করলে তাহলে তার কাজটা হবে না। সুতরাং এই শিক্ষকটাকে কিন্তু অহেতুক টেনে নেওয়া হচ্ছে বোর্ড অফিসে, অহেতুক টেনে নেওয়া হচ্ছে ডিজি অফিসে, কারণ ডিজি অফিসের কর্তা ব্যক্তি। আবার স্কুলগুলোতেও আমরা দেখেছি যে সাবজেক্ট টিচারের কাছে, বিষয়ভিত্তিক টিচারের কাছে যদি আপনি কোচিং না করেন, সেই ক্ষেত্রে পরীক্ষায় আসলে যথাযোগ্য যে মার্কসটা সেটা পাসটাও মাঝে মাঝে পাশের মার্ক ওঠানো সম্ভব হয় না। তো সেটা আসলে খুবই শঙ্কার একটি বিষয়। এই বিষয়টি নিয়ে আপনার কাছে আবারও আসবো, একটি বিরতি নিয়ে ফিরছি। প্রযুক্তি বাংলাদেশের এই পর্যায়ে আবারও বিরতি নিচ্ছি, সঙ্গেই থাকুন। আমন্ত্রণ আরও একবার প্রযুক্তি বাংলাদেশে। অধ্যক্ষ সেলিম ভুঁইয়া, বিরতির আগে আমরা আলোচনা করছিলাম বেশ কিছু বিষয় নিয়ে, তার মধ্যে একটি বিষয় আমি একটু উল্লেখ করতে চাই। ইউনেস্কোর সুপারিশ অনুযায়ী শিক্ষা খাতে জিডিপির কমপক্ষে 6% বরাদ্দ প্রয়োজন, যেখানে বাংলাদেশে আমরা দেখতে পেয়েছি সবসময় 2%-এর আশেপাশে সীমাবদ্ধ। সরকারের ইশতেহারে 5% বরাদ্দের কথা বলেছে, সেখানে বাস্তবে আসলে আমি একটু জানতে চাই যে বরাদ্দ বাড়লেই কি শিক্ষার মান উন্নয়ন সম্ভব, কিংবা কি কি আসলে নতুন পদক্ষেপ নেওয়া উচিত যার কারণে আসলে সেটি আসলে পুরো দুর্নীতির বিরুদ্ধে কঠোর পদক্ষেপ হবে? ধন্যবাদ আপনাকে। এখানে যে জিডিপি বাড়লেই যে আপনার শিক্ষার মান বাড়বে সেটা ঠিক না, কিন্তু প্রকৃতপক্ষে এই বরাদ্দটা শিক্ষক, শিক্ষার্থী তাদের প্রয়োজনে এই খরচটা করা হচ্ছে কিনা এটাকে আমাদের ইনশিওর করতে হবে। যে কথাটা আমি প্রথম যে বলছিলাম যে আপনি যদি প্রশিক্ষণে নিয়ে খরচ করেন, এটা তো আমার ছাত্রছাত্রীর কাজে লাগতেছে না, কিছুটা হয়তো লাগে কিন্তু পুরোটা লাগছে না। কিন্তু এই জন্য আমাকে এইটা যাতে শিক্ষায় এই বরাদ্দটা প্রকৃত শিক্ষার জন্য থাকে, সেই জন্য আপনার এটা এনশিওর করতে হবে, এবং এটা একটা ভালো সুপারভাইজ থাকতে হবে মন্ত্রণালয়ের পক্ষ থেকে। এই বিষয়টা আমি মনে করি প্রয়োজন। আরেকটা বিষয় এখানে আপনি বলেছিলেন যে আমাদের সৃজনশীল প্রশ্ন তৈরি করার বিষয়টাকে আমি বলছিলাম
যে দেখেন সৃজনশীল প্রশ্ন কিন্তু সবাই তৈরি করতে পারে না। এখানে এই জন্যই একটা মানসম্মত শিক্ষকেরও প্রয়োজন, যে শিক্ষক যদি মেধাবী না হয় তাহলে তো সে এটা পারবে না। সেই জন্য তাকে গাইড বই ফলো করে আপনার প্রশ্ন সে তৈরি করে, এবং গাইড বই ফলো করেই যদি প্রশ্ন তৈরি করে তাহলে তো এটা সৃজনশীল হইল না, এটা তো আবার নকল করা হলো। তো সেই জন্য আমি মনে করি সরকারের এই বিষয়ে আপনার পুরো খবরদারি করতে হবে, নজরদারি করতে হবে, যাতে এটা এনশিওর হয় যে 5% শুধু প্রকৃতপক্ষে শিক্ষক, শিক্ষার্থী এবং তাদের যে আপনার উপকরণ, সেই উপকরণ দেখা যায় যে অনেক জায়গায় মানে পর্যাপ্ত উপকরণের অভাবে শিক্ষা লাভ করা যাচ্ছে না। আপনি দেখা যাচ্ছে আপনার প্র্যাকটিক্যাল ক্লাসরুম নাই অনেক জায়গায়, ছাত্রছাত্রীরা কোথায় প্র্যাকটিক্যাল করবে সেটা আপনার তাদের শ্রেণীকক্ষ যদি না থাকে তাহলে সেটা করা ল্যাবের সংকট রয়েছে। ল্যাব সংকট। সুতরাং এইগুলি এনশিওর করতে হবে আমাদের। তাইলে এই 5% বরাদ্দ যাতে সঠিকভাবে আমরা শিক্ষায় কাজে লাগাতে পারি, এটা এনশিওর করতে পারলে আমাদের ইনশাল্লাহ আমাদের শিক্ষার মান বাড়বে। জি, রাশেদা কে চৌধুরী, দেশে ফেইলের পার্সেন্টেজ যদি আপনার কাছে একটু আসতে চাই, যারা পাশ করতে পারেনি 89 to 94% এমনটা বলা হচ্ছে, অর্থাৎ যেটি আসলে পাশের পার্সেন্টেজ হওয়ার কথা সেটি আসলে ফেইলের পার্সেন্টেজ হচ্ছে। এবং সেই ক্ষেত্রে আরেকটু বিষয় যুক্ত করতে চাই, দেশে এক বছরে 403 শিক্ষার্থীর আত্মহত্যা, প্রায় অর্ধেক স্কুল শিক্ষার্থী, এবং শিক্ষার্থীদের মধ্যে ছেলেদের থেকে মেয়েদের সংখ্যা বেশি। এমনকি আমরা দেখেছি যখন এসএসসি এইচএসসির ফলাফল প্রকাশ পায়, মেয়েরা কিন্তু সবসময় এগিয়ে থাকে ছেলেদের থেকে। সেই ক্ষেত্রে এই যে আত্মহত্যার সংখ্যা উদ্বেগজনক হারে বাড়ছে, এই প্রবণতার পেছনে আসলে মূল কারণ কি? অনেক ধন্যবাদ প্রশ্নটি করার জন্য। এটা তো একটা বিশাল সামাজিক প্রশ্ন বলবো আমি। প্রথম হচ্ছে যে পাস ফেলটা তো এই জিপিএ 5 দিয়ে নির্ধারণ করা কখনোই উচিত না। শিক্ষার্থীরা এই যে এত পার্সেন্ট পাস করলো, এত পার্সেন্ট ফেল করলো, আমরা কখনোই কিন্তু এটা বৈজ্ঞানিকভাবে বিশ্লেষণ করি না কেন করলো। এই যে যেটা সেলিম ভুঁইয়া সাহেব বললেন যে আসলে যে অংশীজনরা আছেন, শিক্ষার মূল অংশীজন কারা? শিক্ষার্থী, শিক্ষক আর অভিভাবক। এই 3 গোষ্ঠীরে বাদ দিয়ে তো আমাদের শিক্ষা ব্যবস্থায় কোনো ধরনের মানে মৌলিক পরিবর্তন আনা সম্ভব না। এবং সেখানেই আপনি যে কথাটা বলেছেন, শিক্ষার্থীদেরকে আমরা পাত্তাই দিই না বলতে গেলে। পাশ করলো, ফেল করলে যে সামাজিক ব্যাধির মতো হয়ে গেছে, এদেরকে এমনভাবে মানে কি বলবো, তাদেরকে ছোট করা হয়, বিশেষ করে মেয়ে শিক্ষার্থী। বাড়িতে মা বাবার কাছে শুনতে হয় বকাঝকা, ভাই বোনরাও বলে বিয়ে দিয়ে দিলেই সমস্যার সমাধান। যে মেয়েটা স্বপ্ন দেখলো সামনে এগিয়ে যাওয়ার, তাকে তার ওই একটুখানি পরীক্ষার রেজাল্ট খারাপের জন্য করতে হলো। 10 সেকেন্ডে শেষ করবেন। জি, সেটাই আমি যেটা মনে করি যে আসলে আমাদের যেটা এগোতে হবে, যেটা এই সরকার তাদের এজেন্ডা নিয়ে নেমেছেন, সাধুবাদ জানাবো, যে বৈষম্যহীন শিক্ষা ব্যবস্থার বাংলাদেশ। শুধু ব্যবস্থা না, ব্যবস্থাপনাও। জি, নিশ্চয়ই সেই প্রত্যাশা নিশ্চয়ই আছে। আপনাদের দুজনকেই ধন্যবাদ আজকের প্রযত্নে বাংলাদেশে এসে সময় দেওয়ার জন্য। আজকের মতো শেষ করছি প্রযত্নে বাংলাদেশের আয়োজন। ডিবিসির সঙ্গেই থাকুন 24 ঘন্টা।